আসসালামু আলাইকুম। জি, আমার এক ভাইয়ের কথা, মূলত উনি আমাকে কোশ্চেনটা বলেছিলেন, সেটা হচ্ছে যে উনি 2.5 লক্ষ টাকার মতো ইনভেস্ট করেছেন ওয়ান উম্মা বিডি প্লাস এরকম আরও একটা কোম্পানি আছে, ওদের একটা ইনভেস্টই আছে সম্ভবত মুদারাবা টাইপের। তো ওই দুইটা ইসে ওয়ান উম্মারটা হচ্ছে একটা ফিক্সড অ্যামাউন্ট পাবেন, ওই সিস্টেমের নামটা আমার জানা নেই। আর বিলিভার সাইনেরটা হচ্ছে একটা নির্দিষ্ট টাইম পরে হয়তো একটা নির্দিষ্ট পার্সেন্টেজে তাদের লভ্যাংশের উপর ডিপেন্ড করে। তো আর ওনার হচ্ছে এর মধ্যে 1 লক্ষ টাকাই আবার ঋণ আছে। তো টোটাল আসলে উনি মানে ওনার জাকাতের অ্যামাউন্টটা কত আসবে? ওনার ঋণটা কোন পারপাসে সেটা একটু বলেন। ইনভেস্টটা উনি ঋণ করেই করছেন কিছু, মানে ওই 1 লক্ষ টাকাটা ঋণ নেওয়া আর বাকি 1.5 লক্ষ টাকা ওনার নিজের। জি, তাহলে এই ইনভেস্ট যেটা ঋণ নিয়েছেন, হ্যাঁ, মানে ঋণ নিয়ে উনি ইনভেস্ট করেছেন ব্যবসায়িক পারপাসে, তো এটা ওনার প্রয়োজনের যদি অতিরিক্ত হয় এবং ধরে নিচ্ছে এটা অতিরিক্ত, এটা জাকাতেবল অ্যাসেট থেকে মাইনাস হবে না, মানে এটার বিয়োগ হবে না। তাহলে এরপরে যেটা উনি ইনভেস্ট করেছেন, তো সাধারণত আপনি যেই প্রতিষ্ঠানগুলো বললেন তারা ইনভেস্ট নিয়ে বিভিন্ন ব্যবসায়িক পণ্য সেটা কিনেন এবং তারা সেটা বাকিতে ক্লায়েন্টের কাছে বিক্রি করেন, তাহলে এটা রিসিভেবল অবস্থায় আছে। তার মানে ওনার পুরো ইনভেস্টটাই রিসিভেবল অবস্থায় আছে। এখন ওটার সম্ভাব্য ওনার যেদিন জাকাত বর্ষ পূর্ণ হবে ওই দিন ওনার ইনভেস্টমেন্ট এবং এটার সম্ভাব্য প্রফিট পুরোটা হিসাব করে উনি জাকাত আদায় করবেন। আর এখানে যেহেতু ঋণটা ওনার একান্ত ব্যক্তিগত প্রয়োজন বা সাংসারিক প্রয়োজন বা চিকিৎসার প্রয়োজনে নেওয়া হয়নি, এই ঋণটা মাইনাস হবে না। জি, আমরা পিছন থেকে কেউ প্রশ্ন করব? আমরা একটু পিছনে যেতে চাচ্ছি। পিছনে কারো কোনো প্রশ্ন আছে? জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শায়েখ। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আইএফএ কনসালটেন্সি এবং এমএসসিকে চমৎকার একটা প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য। আমি ইউজুয়ালি রমজানের 1 তারিখ থেকে জাকাত পে করি। তো গত 1 বছরে এরকম কিছু প্রফিট এসেছে যেটাতে যে অর্গানাইজেশনগুলো থেকে দিচ্ছে তারা নিজেরাই পে করে দিয়েছিল জাকাত। তো এই অ্যামাউন্টগুলো কি আমি 1 তারিখে যে টোটাল ক্যালকুলেশন করব এখান থেকে কি বিয়োগ করে দিব? জি, আপনার অনুমতিতে প্রতিষ্ঠানগুলো যদি জাকাত দিয়ে থাকে, তো আপনি যেহেতু অনুমতি দিয়েছেন তার মানে জাকাত আদায় আপনার নিয়ত ছিল, তো সেটা জাকাত আদায় হয়েছে। এখন আপনি যখন পার্সোনাল জাকাত হিসাব করছেন তো ওটার আর জাকাত দিতে হবে না, যেহেতু অলরেডি আদায় হয়েছে। আপনার পার্সোনাল যে সম্পদ আছে সেই সম্পদের হিসাব করে আপনি জাকাত আদায় করবেন। জি, মানে আরেকটু জিজ্ঞাসা করতেছি যে আমার টোটাল যে সম্পদ আছে ওখান থেকে ওই অ্যামাউন্টগুলো তো বিভিন্ন সময় এসেছিল, তো আমার কাছে নোট করা আছে ওই অ্যামাউন্টগুলো থেকে আমি মানে টোটাল অ্যামাউন্ট থেকে এই অ্যামাউন্টগুলো বিয়োগ করে দিব, বিয়োগ করার পরে পুরোটা ক্যালকুলেশন করব। ব্যাপারটা কি এরকম? জি না, এই ক্ষেত্রে যেটা হবে, আপনি যেদিন জাকাতের হিসেব করছেন ওই দিন আপনার কাছে যেই পরিমাণ টাকা আছে এর ভিতরে যদি উক্ত প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত লভ্যাংশ আপনার কাছে থাকে, মানে যে অংশের জাকাত আগেই আদায় হয়ে গিয়েছে সেইটার জাকাত আপনি ওই দিন আদায় করবেন না। আর যদি আপনার কাছে সেই টাকা অবশিষ্ট না থাকে, আপনি খরচ করে ফেলেছেন, তাহলে আর ওইটার কোনো হিসেবই আসবে না। ওস্তাদ কি এখানে ব্যতিক্রম কিছু হবে কিনা? আচ্ছা, এক ভাই প্রশ্ন করেছেন ব্যবসায়িক পণ্যের হিসাবের সময় ক্রয় মূল্য ধর্তব্য নাকি বিক্রয় মূল্য। তো আমরা এটা বলেছিও যে ব্যবসায়িক পণ্য যখন আমরা জাকাতের হিসাব করব তখন সেটার বিক্রয় মূল্য হিসাব করব, এবং বিক্রয় মূল্যর ক্ষেত্রে আমাদের এই অঞ্চলের ফাতোয়া হলো যে পাইকারি মূল্য ধরে হিসাব করা। তো সেই হিসাবে আমরা পাইকারি মূল্যে এই পণ্যগুলো বিক্রি করলে যে মূল্য পেতাম সেটাই হিসাব করে আমরা জাকাত আদায় করব। এর মাঝে আমি একটা প্রশ্নের উত্তর দিয়ে নিই, যে ভাইয়ার হাতে ফোনটা দিয়ে দেন। যে এক ভাই প্রশ্ন করেছিল যে গোল্ডের ক্ষেত্রে আমরা আসলে কোন মূল্যটা ধরবো, গোল্ডের মাঝে অনেক সময় খাত থাকে, সো এই খাতটাকে কি বাদ দিব নাকি খাতটাকে ধরে গোল্ডের প্রাইসটাকে আমরা ধরবো, সেভাবে ক্যালকুলেট করব। সো গোল্ডের ক্ষেত্রে মূল বিধানটা হলো ওই গোল্ডটাকে যদি আমি বিক্রি করতে যাই তাহলে বিক্রি করার সময় দেখা যায় যে 10% বা 15%, 20% একটাকে মাইনাস করে তারপরে জুয়েলারি দোকানগুলো আমাদেরকে একটা প্রাইস দেয়। সো ওই বিক্রি করার সময় আমি যে মূল্যটা পাচ্ছি গোল্ডের ক্ষেত্রে আমি সে মূল্যটাই ধরবো।
এবং সে মূল্যের উপরেই আমি আমার জাকাতের ক্যালকুলেশনটা করব। জি ভাইয়া, ধন্যবাদ। আমার প্রশ্নটা আপনি আগে উত্তর দিয়ে দিয়েছেন, আমার লিখিত প্রশ্ন ছিল সেটা। আর একটা প্রশ্ন, ওষুধ জমির ক্ষেত্রে আমি যদি কিছু ধান পাই আর কিছু গম পাই আর কিছু ভুট্টা পাই, সাপোজ যদি এগুলো সব মিলায় যদি 5 আউসাক হয়, তো সেক্ষেত্রে কিভাবে মানে ওষুধটা আদায় করবো আর কি? অর্থাৎ একটা শস্যের তো কোনো মাপ আসে নাই, 5 উইকে আউসাক হয় না। জি, প্রথম কথা হলো 5 ওয়াসাকের যে বিষয়টা, এটা ফোকাহ ইকরামের কিছু ফোকাহ ইকরামের বক্তব্য এটা। অপরদিকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি উনি আসলে 5 ওয়াসাকের কোনো কথাই বলেন না, বরং উনি কোরআনের সেই সূরা আহজাবের যে আয়াতটা আছে আয়াতের দিকেই তাকান, অর্থাৎ আতু হাক্কাহু ইয়াউমা হাসাদি, যেদিন কাটছো সেদিন ফসল তোমার কাছে যতটুকু আছে অতটুকুর মধ্যে গরিবদের যে হক আছে গরিবদের হককে আদায় করে দাও। অতএব আমার ভুট্টা যতটুকু হয়েছে সেখান থেকে আমি হিসেব করে, যদি পুরোটাই আমার সেচের মাধ্যমে হয় তাহলে 5% দিব, যদি সেচ আর কিছু পরিমাণ পানি আমি প্রাকৃতিক উপায়ে পেয়ে থাকি তাহলে 7.5% দিয়ে দিব। ঠিক একই রকমভাবে গমের ক্ষেত্রে হবে ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটাকে সেপারেটলি আমি কাউন্ট করা, প্রত্যেকটাকে কম্বাইন না করে যতটুকু হচ্ছে সেটা যদি 5 ওয়াসাকের কমও হয় সেখান থেকে আমি 10% হোক, 7.5% হোক অথবা 5% হোক, যেভাবে আমার হবে সেভাবে আদায় করে দিব। ওষুধ আদায় পরে যদি ওই টাকাটা আমি আবার জাকাতের জন্য কি মানে যোগ করব কিনা? কারণ ওই টাকা তো আমি না, পরে ফসলের সাথে সম্পৃক্ত জাকাতের আর কাউন্ট আমি আনবো না, বরং ফসলেরটা আমি চাইলে ফসল দিয়ে আদায় করে দিতে পারি, অথবা আমি যদি মনে করি যে ওই পরিমাণ ফসলের যে মূল্য হতে পারে সে মূল্যটা দিলে দরিদ্রদের বেশি উপকার হবে, তাহলে আমি সেটার মূল্য দিতে পারি, বাট সেটার সাথে আর জাকাতের কোনো সম্পৃক্ততা থাকবে না। স্পেসিফিকভাবে রাখার উপায়টা কি? কারণ ওটা তো আমি আর ব্যাংকে ডিপোজিট করতেছি। ভাইয়ের প্রশ্নটা হলো এরকম যে ওই ফসলটা তখন বিক্রি করবেন, তো বিক্রি করলে ওই টাকাটা ক্যাশ আকারে আপনার কাছে থাকবে, তাই এটাই তো? হ্যাঁ, তখন এটা ক্যাশ আকারে যখন আপনার কাছে আছে তখন এটা ক্যাশের হুকুমে চলে যাবে। তো ওইটা যদি আপনার কাছে নেশাব পরিমাণ থাকে বা আপনার আগে থেকে নেশাব থাকে, ওটার সাথে এটা অ্যাড হয়ে তখন জাকাতের হিসাব হবে। জি, ধন্যবাদ। জি, আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে যে ধরুন আমি প্রতিদিন গরিবদের 100 টাকা দান করি এবং আমি নিয়ত করি যে অর্ধেক জাকাত আর অর্ধেক সাদাকা, এটা জাকাত হিসেবে গণ্য হবে কিনা? জাকাত হিসেবে গণ্য হবে, কিন্তু সেই হিসাব যদি আমি না রাখি তাহলে বছর শেষে গিয়ে আসলে আমি কত জাকাত দিয়েছি, আমার টোটাল জাকাত কত ছিল, সেই জায়গায় মিসম্যাচ হতে পারে। এই জন্য আমরা যা দিব সেটা হিসাব রাখতে হবে, হিসাব রাখাটা জরুরি আর কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা হচ্ছে ধরি গত বছর 22শে শাবান জাকাতের নেশাব পরিমাণ ছিল ৭৬,০০০ টাকা বা এরকম ধরে নেওয়া যাক, আর বর্তমানে আজকে মানে 1 বছর পূরণ হয়েছে আজকে ৮৪,০০০ টাকায়। তো গত বছর আমার নেশাব হয়েছে, কিন্তু এখন দেখা যাচ্ছে ৮৪,০০০ টাকা আমার নেশাব হইতেছে না। তো এটা কিভাবে আমি হিসাব করব, জাকাত হিসাব কিভাবে করব? আচ্ছা, আমাদের 2টি কুইজ হয়েছে এবং যে কেস স্টাডি হয়েছে এর জন্য আমরা পুরস্কৃত করব ইনশাল্লাহ। এই প্রশ্নোত্তর সেশনের পরেই আমাদের পুরস্কার সেশন হবে ইনশাল্লাহ। আমরা পুরস্কার সেশন পর্যন্ত সবাই থাকব। জি, আপনি যখন ৭৬ বা ৭৫,০০০ টাকা যখন আপনার উপর ছিল তখন তো নেশাব ছিল, কিন্তু বর্তমানে যে নেশাব অর্থাৎ ৮৪,০০০ টাকা, তার মানে বর্তমানে আপনার কাছে নেশাব পরিমাণ সম্পদ নেই। তো জাকাত ফরজ হওয়ার জন্য শর্ত হলো যখন জাকাত বর্ষ পূর্ণ হবে তখন নেশাব থাকতে হবে। তো যেহেতু নেশাব নেই এজন্য জাকাত ফরজ হবে না। একটা প্রশ্ন হচ্ছে যে আমার কাছে স্বর্ণ আছে শুধু, আর টাকা আছে, কিন্তু কত টাকা পরিমাণ থাকলে স্বর্ণের সাথে অ্যাড হবে? সর্বনিম্ন কত টাকা থাকতে হবে টাকার পরিমাণটা? জি, ধন্যবাদ। এখানে টাকার বিষয়টা আমরা একটু খেয়াল করি, এটা খুব মৌলিক প্রশ্ন এবং অনেকেরই প্রশ্ন। যখন স্বর্ণের সাথে বা রূপার সাথে টাকা থাকবে, যদি এই টাকাটা ইমিডিয়েটলি আমার খরচ হয়ে যায়, ধরুন আমার সাংসারিক প্রয়োজনে অথবা ধরুন আমার বাসা ভাড়া অথবা বাচ্চাদের পেছনে ইমিডিয়েটলি খরচ হয়ে যাবে, এই মাসে খরচ হয়ে যাবে, তাহলে তো এটা আমি বাদ দিয়ে জাকাতের হিসাব করব। কিন্তু ইমিডিয়েটলি খরচ হওয়ার পরও যদি আমার সেভিংসে থাকে, তাহলে কি পরিমাণ টাকা থাকলে জাকাতের নেশাবে আমি স্বর্ণকে মিলাবো?
বা স্বর্ণকে ওই পরিমাণ টাকার সাথে অ্যাড করে আমি নেশাবের হিসাব করব। আসলে এই বিষয়টা আপেক্ষিক বিষয়, প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে একই হবে বিষয়টা এমন না। এখানে আমরা এক কথায় বলতে পারি উল্লেখযোগ্য পরিমাণ টাকা। এখন উল্লেখযোগ্য পরিমাণ টাকা কত, সেটা কারো ক্ষেত্রে 5,000 হতে পারে, কারো ক্ষেত্রে 10,000 হতে পারে, কারো ক্ষেত্রে 15,000 টাকা হতে পারে। অর্থাৎ এমন একটা উল্লেখযোগ্য পরিমাণ টাকা, যেই পরিমাণ টাকাটা মানুষ আসলে সেভিংস করছে, যেটা তার ইমিডিয়েট প্রয়োজনে খরচ হবে না। তো এইটার যদি থাকে এবং এর সাথে তার স্বর্ণ থাকে, তখন দুইটাকে অ্যাড করে তখন আমরা নিসাবের হিসাব করব। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আপনার এটা উল্লেখযোগ্য পরিমাণ টাকা কি না, এটা বিজ্ঞ মুফতিদের কাছ থেকে জেনে নেবেন। আমরা তো মূলনীতি জানলাম, কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে কেস ভিন্ন হবে, হুকুমও ভিন্ন হবে। এজন্য প্রত্যেকের বিষয়গুলো আলাদাভাবে বিজ্ঞ মুফতিদের কাছ থেকে জেনে নিতে হবে। আরেকটা ছোট্ট বিষয়, যে কোনো ইবাদতের আমরা আচ্ছা অনেকেই তো আছেন, আমরা ইনশাল্লাহ যদি সময় সুযোগ থাকে আমরা নিব ইনশাল্লাহ। এটা এটা আপনাদের কাছ থেকে এসেছে, যেহেতু উজুবাত আসার আগে কি আদায় করা যায় কিনা কোনো? জি, জাকাত নিয়ত করে মানে হাওলানে হাওল বা বর্ষ পূর্ণ হওয়ার আগে আদায় করা যায়, নেসাব থাকতে হবে। আসসালামু আলাইকুম। যদি কোনো ব্যক্তির স্বর্ণের নিসাব এবং রূপার নিসাব দুইটাই পূর্ণ আছে, সাথে আরও কিছু অতিরিক্ত টাকা আছে, ধরলাম 30,000 টাকা, এক্ষেত্রে হিসাবটা কিভাবে হবে? মানে ওনার স্বর্ণের নিসাবও পরিপূর্ণ আছে, রূপার নিসাবও পরিপূর্ণ আছে, সাথে টাকাও আছে, তাহলে তিনটারই হিসাব করবেন এবং তিনটার উপরেই জাকাত আদায় করবেন। আলাদা আলাদা হিসাব হবে? মানে একত্রে সমষ্টি করবেন যে টোটাল স্বর্ণ কতটুকু আছে, টোটাল রূপা কতটুকু আছে, এটার বিক্রয় মূল্য কত, এবং ওইটার সাথে উনি ওনার কাছে যে টাকা আছে এটাকে যুক্ত করবেন, তাহলে তার নেট জাকাতেবল অ্যাসেট আসবে। ওই সমষ্টিটার 2.5% উনি জাকাত হিসেবে আদায় করবেন। আসসালামু আলাইকুম। শাহ, আমার একটা প্রশ্ন, যে আমার কিছু জমি আছে যেখান থেকে আমি বছরে উৎপাদিত ফসল পাই। তো আমি আমার একটা নোটবুক আছে, আমি ওখানে লিখে রাখি যে আমি কত ধান বা গম, যে শস্যটা আমি পাচ্ছি সেটা আমার লেখা থাকে, এবং ওই ধান গমের সমপরিমাণ মূল্য আমি হিসাব করি যে এখান থেকে কত টাকা উসর হবে। আমি ওই উসরটা অলরেডি দিয়ে দিই। সে আমার বাড়িতে আমি 1 লাখ টাকার ফসল পাই, আমি বিক্রি করে দিই। তো 1 লাখ টাকার ফসলের মধ্যে আমি হিসাব করে উসর কত হবে ওটা আমি কিন্তু দিয়ে দিই। তাহলে 1 লাখ টাকার মধ্যে যদি আমি উসর দিয়েছে আমার 80,000 টাকা থাকলো, তাহলে এই 80,000 টাকা আমি তো আলাদা টাকা কোনো হিসাব রাখছি না। এদিকে আমার অন্য টাকাও আছে, অন্যান্য টাকা আছে, সব মিলেছে আমার 5 লাখ টাকা আছে ব্যাংকে, সব কিছু মিলে। আমি কিন্তু ওই 80,000 টাকা পরে যখন জাকাত হিসাব করছি, ওই 80,000 টাকা কিন্তু আমি বাদ দিয়ে বাকি টাকাটার মধ্যে আমি জাকাত দিচ্ছি। এই ব্যাপারে আপনি একটু আগে যেটা বলে আমার কন্ট্রাডিকশন মনে হলে যে আমি প্রশ্নটা আবার আপনার কাছে একটু শুধরে নিচ্ছি আর কি। ওইটার উত্তর তো আগেই এসছে। হ্যাঁ, ঔষধ আসে উৎপাদিত ফসলের উপর। তো আপনি উৎপাদিত ফসল, এটা আপনি ফসল দিয়েও আদায় করতে পারেন অথবা ওই পরিমাণ মূল্য দিয়ে আদায় করতে পারেন। আচ্ছা, আপনি ঔষধ আদায় করলেন, করার পর এরপরে যে ফসল সেটা যখন আপনি বিক্রি করে দিলেন, ওইটা যদি আপনি বিক্রি না করতেন, ফসল আকারে থাকতো, তাহলে কিন্তু আপনার উপর জাকাত ফরজ হতো না, কারণ আপনি তো ফসলে জাকাত অলরেডি দিয়ে দিয়েছেন। কিন্তু ওই ফসলটা যখন আপনি বিক্রি করছেন তখন আপনার কাছে ক্যাশ আছে, তখন এটা ক্যাশ ফর্মে হওয়ার কারণে ক্যাশের যে জাকাতের বিধান সেটা চলে আসবে। আসসালামু আলাইকুম। আমি একটু অন্য প্রসঙ্গে প্রশ্ন করছিলাম, সেটা হলো যে আমরা তো সোনা রূপার জাকাত তো জানলাম, তো আমাদের কিছু অনেকেই আছে শখের বসে সোনার কয়েন, রূপার কয়েন অথবা অনেক এন্টিক আইটেম সংগ্রহ করেন। হ্যাঁ, সেই ক্ষেত্রে এটা কিভাবে মূল্যায়ন করব? কারণ একটা এন্টিক কয়েন মুঘল অথবা সুলতানি আমলের, হয়তো এটা বাজার মূল্য যদি সোনা রূপার দোকানে যায় যে দাম হবে, এটার একটা এন্টিক ভ্যালু আছে, অথবা কখনো কখনো অকশনেও বিক্রি হয়, মানে দামও ফ্ল্যাকচুয়েট করে। তো যখন যার কাছে আছে উনি যখন জাকাত দিবেন, এটার কিভাবে মূল্যায়ন করবেন? জি, ধন্যবাদ। আপনি যদি সেটা স্বর্ণের কয়েন হয় বা রূপার কয়েন হয়, এটা সর্ব অবস্থায় জাকাতযোগ্য সম্পদ। এটা যেই উদ্দেশ্যেই কেনা হোক না কেন, সংগ্রহের উদ্দেশ্যে, বিক্রির উদ্দেশ্যে অথবা স্মৃতিকে সেভ করার উদ্দেশ্যে, সর্ব অবস্থায় এটা জাকাতযোগ্য সম্পদ। জি অবশ্যই, কিন্তু এটা মূল্যায়নটা করব কিভাবে? না, সেটা বলছি। আর বাকি এছাড়া এন্টিক অন্যান্য জিনিস, অর্থাৎ যেটা স্বর্ণ না এবং রূপা না, সেটা আপনার পারপাস এখানে উদ্দেশ্য। যদি আপনার উদ্দেশ্য থাকে যে এটা আমি কিনেছি
পরবর্তীতে এটার দাম হবে অনেক, আমি আসলে কেনার উদ্দেশ্য হলো সেল করে প্রফিট করা, তাহলে এটা জাকাতযোগ্য সম্পদ, এটা জাকাত দিতে হবে। আর যদি আপনার উদ্দেশ্য হয় যে একটা স্মৃতি হিসাবে আমি কিনে রেখে দিই, তো সেই হিসাবে তখন এটার জাকাতযোগ্য সম্পদ না, জাকাত দিতে হবে না। আচ্ছা, এবার বলছেন যে এটার কিভাবে ভ্যালুয়েশন করবেন। এটা সহজ, যখন আপনার জাকাত বর্ষ পূর্ণ হবে তখন এটার যে ভ্যালু আছে সেই ভ্যালু অনুযায়ী আপনি করবেন। যদি সেটা স্বর্ণ হয়, রূপা হয়, সেই ক্ষেত্রে তো সহজ। এখন এটা যদি অন্য কোনো অ্যাসেট হয়, এখন এটার মার্কেটে যে ভ্যালু আছে সেই ভ্যালু, এটা সারিয়ে এইভাবে বলে এখন মার্কেটের ভ্যালু কি সেটা আপনারা বের করবেন। আসলে আমি এটাই সমস্যা হয়েছে, মার্কেটে আমি যে সোনা রূপা, তো সোনা রূপার দোকানেই বিক্রি করতে যাব, তো ওনারা কিন্তু এটার এন্টিক ভ্যালুটা জাজ করবেন না। আবার যে এন্টিক ভ্যালুটা যার কাছে বিক্রি করব ওনাকে সহজে পাওয়া যাবে না, অথবা একটা এন্টিক শপে দিতে হবে, যিনি একটা অকশন করবেন অথবা এরকম কিছু একটা, সেটা মূল্য হয়তো বাজার দর হয়তো 2000 টাকা, এটা হয়তো 20,000 টাকা বিক্রি হতে পারে, মানে সোনা রূপার দোকানে। এইটা একটা, আমরা কি নর্মাল সোনা রূপার রেটেই আমরা কি জাকাতটা দিব, নাকি কি করা যায়? এখানে মেথোলজিটা ক্লিয়ার। যদি স্বর্ণ এবং রূপা হয় তাহলে স্বর্ণ এবং রূপা হিসেবেই ট্রিটমেন্ট হবে। এটা অ্যান্টিক না মডার্ন না হোয়াট এভার, এটা আমরা ডিসকার্ড করব। ধন্যবাদ, ক্লিয়ার হয়েছে। বুঝতে পেরেছেন? জি। জি, একটু আগে যে প্রশ্নের উত্তরটা দেওয়া হলো যে ফসলে যখন ওসর আদায় করা হবে, আদায় করার পর আমার পণ্যটা বিক্রি করে যে টাকাটা রাখবো, সেই টাকার উপরে কি পুনরায় জাকাত আসবে কিনা অন্য অন্য নিসাবের সাথে? আর যদি আসে সেক্ষেত্রে একই সম্পদের উপর কি আমার 2বার জাকাত হচ্ছে কিনা? এটা অলরেডি মনে হয় 3বার বলা হয়েছে। আচ্ছা, আমি আবার বলি, যখন এটা আপনি বিক্রি করে দিলেন, বিক্রি করে দেওয়ার পরে তো তখন এটা ক্যাশ হয়ে গেল। ক্যাশ হওয়ার কারণে এটা ডিফারেন্ট অ্যাসেট ক্লাস হয়ে গেল, এবং আপনি ক্যাশ যদি খরচ করে ফেলেন তাহলে তো কথা নাই। কথা হচ্ছে যখন জাকাত হিসাবের তারিখে স্টিল সেই ক্যাশ আপনার কাছে আছে, আপনার ব্যাংকে আছে, তো তখন ব্যাংকে বা ক্যাশে অন্য সকল ক্যাশ থাকলে যেই হুকুম হয় এখানেও তাই হবে। বুঝতে পারেন নাই? এটা তখন আপনার সেভিংস হয়ে যাচ্ছে। ফসল যখন ফসল হিসাবে থাকছে তখন তো আপনি জাকাত, মানে এটার যে অসর সেটা দিয়েছেন, ওখানে আর ডাবল জাকাত নাই, যেটা আপনি বলার চেষ্টা করেছেন, সেটাতে কোনো ইস্যু নেই। কিন্তু যখন অ্যাসেট ক্লাস চেঞ্জ হয়ে যাচ্ছে এবং আপনি এটা খরচও করে নাই, রেখে দিচ্ছেন, তখন কিন্তু এটা সেভিংসের মতো হয়ে যাচ্ছে, এবং অন্য সব সেভিং এবং ক্যাশের যে ক্ষেত্রে যে বিধান, এখানেও একই বিধান হয়ে যাচ্ছে। ওটা তো উপায়, আপনার সেই অপশনটা তো নাই, কারণ যখন ফসল আপনি করছেন, ফসল যখন হারভেস্ট করা হচ্ছে, তখন তো সেখানে ওসর অথবা যেটা আরেকটা মত বলা হলো যে মানে 5 বছরের কোনো বিষয় নেই, যে কোনো ক্ষেত্রে আমরা ওসর 5%, 7.5%, 10% আমরা দিবই। কাজে ওটাকে বাইপাস করার তো ওয়ে নাই। এখন বাকি যেটা থাকলো 97.5%, সরি, যদি আমরা 5% ধরি তাহলে 95% বা 90% বা 92.5%, এইটা আমরা কি করব? এটা আপনি খান, দিয়ে দেন, অসুবিধা তো নাই। কিন্তু যখন এটা বিক্রি করছেন তখন অ্যাসেট ক্লাস চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন বিক্রি করার পরে আপনি খরচ করে ফেলেন, তাও তো অসুবিধা নাই। আমাদের কথা হচ্ছে যখন সেটা জাকাত হিসাব করার তারিখে স্টিল আপনার কাছে আছে, প্রশ্নটা তো তখন জাকাত হিসাব করার তারিখে যখন আছে তখন তো সেটার উপর জাকাত আসবে, অন্য সব ক্যাশের মতোই। আমি এটা একটা উদাহরণ দিই। ধরুন আপনি ব্যবসার জন্য একটা গাড়ি কিনেছেন, তো আপনি ওইটা জাকাত দিবেন কি না? জাকাত বর্ষায় মার্কেট ভ্যালু অনুযায়ী জাকাত দিবেন। তো আপনি এই গাড়িটা বিক্রি করে দিয়েছেন, এখন আপনার কাছে ক্যাশ আছে, তো ক্যাশে জাকাত দিবেন না? তো ওইটাও একই কথা। জি, আমরা লাস্ট কোয়েশ্চেন, এটাই আমাদের লাস্ট কোয়েশ্চেন হতে যাচ্ছে। জি, আসসালামু আলাইকুম। আমি হচ্ছে কি এখানে এই কালেক্টিবল বা অ্যান্টিক নিয়ে একটা প্রশ্ন উঠেছিল, আমি ওইটার একটু সম্পূরক কোশ্চেন করতে চাই। সেটা হচ্ছে যে যেহেতু আমরা একটা দিকে যাচ্ছি, আমাদের মধ্যে হচ্ছে কি কালেক্টিবল হিসাবে গাড়ি কেনা কিংবা হচ্ছে কি অ্যান্টিক চিত্র কেনা, এগুলো কেনার একটা টেন্ডেন্সি আছে, কিন্তু এগুলো যখন কেনা বেচা করা হয় এগুলোর স্টোর অফ ভ্যালু আছে, এগুলো বিক্রির উদ্দেশ্যে কেনা হয় না। কিন্তু যারা পারচেস করে বা যে কমিউনিটিটা পারচেস করে তাদের অন্যতম একটা সাইড উদ্দেশ্য থাকে যে যখনই কোনো নগদ টাকার প্রয়োজন পড়বে তারা একজন আরেকজনকে হ্যান্ড ওভার করে নগদ টাকাতে ওখান থেকে নিয়ে নেবে। মানে বড়লোক কমিউনিটির মধ্যে এই চলটা আছে। অনেকে ফ্ল্যাট ক্যারি করে, অনেকে মানে হাই লেভেল চিত্রকর্ম ক্যারি করে, অনেকে যেরকম অ্যান্টিক কয়েন ক্যারি করে।
এটা যখনই কেনা হয় তখন বিক্রির উদ্দেশ্য থাকে না, কিন্তু এগুলো হাইলি স্টোর অফ ভ্যালু, এবং যারা ভ্যালুয়েশন করে তারা ওইভাবেই ভ্যালুয়েশন করে, অকশন করে, এই জিনিসটা এইভাবে চালু থাকে। তো সেক্ষেত্রে এই জিনিসটা লাক্সারি গুড হওয়াতে এবং যখন কেনা হচ্ছে তখন অ্যাকচুয়ালি বিক্রির উদ্দেশ্য থাকে না, কালেকশনের উদ্দেশ্য থাকে, তাহলে কি কখনোই এদের জাকাত হবে না? এটাও জানতে চাচ্ছিলাম। মানে জাকাতের ক্ষেত্রে প্রিন্সিপালটা আমরা খেয়াল করি, মানে আমি যখন এই জাতীয় বস্তুগুলো কিনলাম, কেনার সময় আমার সেল করার নিয়ত আছে কিনা। যদি কেনার সময় সেল করার নিয়ত থাকে তাহলে জাকাতেবল অ্যাসেট, কিন্তু কেনার সময় যদি আমার সেল করার নিয়ত না থাকে, আমি কিনেছি স্মৃতি হিসাবে বা অন্য কোনো উদ্দেশ্যে, হ্যাঁ পরবর্তীতে এটার ভ্যালু অনেক বেড়েছে, এই জন্য আমার কাছে একটা অ্যাসেট আছে, আমি অ্যাসেট সেল করলাম, তাহলে এই অ্যাসেটটা যেমন জাকাতেবল অ্যাসেট না, এরকম এন্টিক অ্যাসেটের ক্ষেত্রেও এটা জাকাতেবল অ্যাসেট না। এই প্রিন্সিপালটা আমরা যদি ভালো করে বুঝি, ইনশাল্লাহ আমাদের কাছে এই জাতীয় সব বিষয় ক্লিয়ার থাকবে। একটা প্রাসঙ্গিক বিষয় হয়তো আপনার প্রশ্ন থেকে মনে হচ্ছে যে হয়তো এরকম একটা চিন্তা আসতে পারে যে এই লোক এত টাকা দিয়ে কিনছে জিনিসগুলো, জাকাত আসছে না। এটা আরেকটা ডাইমেনশন এখানে চলে আসছে, যে এখানে অপচয় হচ্ছে কিনা। যেখানে আমার প্রতিবেশী না খেয়ে আছে, সেখানে আমি একটা কয়েন কিনছি ফর এক্সাম্পল কয়েক লাখ টাকা দিয়ে, বিলাসিতা যেটা। যেমন দেখবেন যে এনএফটির যখন শুরু যুগ ছিল, একটা বানরের ছবি $70,000-80,000 দিয়ে মানুষ কিনেছে। তো এটা তো শরিয়া কোনোভাবেই এটাকে গ্রহণযোগ্য মনে করে না। এটা কমপ্লিটলি তাবজির, ওয়েস্ট, যেটা এক্সট্রাভেজেন্স আমরা বলি, অপচয়। শরিয়া এটাকে পছন্দ করে না। তো সেটা আরেকটা বিষয়, কিন্তু জাকাতের মেথোডলজিতে যখন আমার এই বিক্রি করার নিউ উদ্দেশ্য নেই, তখন জাকাত আসবে না। লিখিত একটা প্রশ্ন পেয়েছি, এটার উত্তরটা একটু দিয়ে নেই। একজন প্রশ্ন করেছেন যে ধরে নিলাম আমার সম্পদের জাকাত 20,000 টাকা আসছে, প্রশ্ন হলো এই টাকা একজনকে দিব না অনেক লোককে দিব? জাকাত যেই পরিমাণ আসবে এটা একাধিক ব্যক্তিকেও দেওয়া যাবে, একজন ব্যক্তিকেও দেওয়া যাবে, তবে লক্ষ্য রাখতে হবে যে যাকে আমরা দিচ্ছি তার প্রয়োজন পূরণ হচ্ছে কিনা। প্রয়োজন পূরণ পরিমাণ যদি একটু বেশি পরিমাণে দিলেও ভালো হয় তার জন্য, তাহলে একটু বেশি পরিমাণেও দেওয়া যাবে। আর যদি দেখি যে না এখানে অনেক মানুষ আছেন, প্রত্যেকেই অল্প অল্প করে দিলে ভালো হয়, অল্প অল্প করেও দেওয়া যাবে। আসসালামু আলাইকুম। আমাদের আজকে বলা হলো যে যদি সুদী ব্যাংকে কোনো সুদ আসে সেটার উপর জাকাত হবে না, কিন্তু আমরা তো ট্যাক্স পারপাসে অনেক সময় দেখা যায় যে সুদী ব্যাংকে না রাখলেও ইসলামী ব্যাংকগুলোয় মুদারাবা সেভিংস অ্যাকাউন্ট বা এগুলো থাকে। তো তখন যদি আমি ওই সেভিংসের উপর যে প্রফিটটা ওরা দেয় সেটা যদি আমি কনজিউম করার নিয়ত না থাকে, আমি যদি সতর্কতাবশত দান করে দিতে চাই, তাহলে ওই সদাকার জন্য যে অ্যামাউন্টটা আমি ফিক্স করে রাখছি, যে আমি তো অ্যাকচুয়ালি 5 বছর পূর্ণ হওয়ার পর টাকাটা পাবো, এখন তো পাচ্ছি না, কিন্তু আমার সেভিংস হিসেবে টাকাটা থেকে যাচ্ছে। তো সেই প্রফিট অংশটুকুর উপর কি জাকাত আসবে, নাকি শুধুমাত্র আমার মূল টাকার উপর জাকাত আসবে? যদি আপনি সেটা পুরোটাই সদাকা করে দেওয়ার জন্য রেখে থাকেন, তাহলে তো পুরোটাই সদাকা করে দিলেন। প্রফিটের কথা বলছি না, তো আমি তো আমার অ্যাকাউন্টে তো ওইটা শো করতেছে যে আমার অ্যাকাউন্টে ওই টাকাটা আছে। হ্যাঁ, মানে সেটাই অ্যাকাউন্টে শো করলো, তো আপনি যখন স্টেটমেন্ট দেখছেন তখন তো আপনি আলাদা করতে পারছেন। আলাদা করতে পারছি, কিন্তু টাকাটা তো আমি হাতে পাচ্ছি 5 বছর পর ধরেন, কিন্তু আমি তো এখন তো আমার অ্যাকাউন্টে দেখাচ্ছি এই টাকার মালিক আমি। মানে আমি যদি ব্যাংকে গিয়ে ক্লেম করি সে তো আমাকে টাকাটা দিবে। মূল পুঁজি এফডিআর এর কথাই তো বলছেন। এফডিআর না, মানে ওই যে ডিপিএস বা এমএসএস যেটাকে বলে ইসলামী ব্যাংক। ব্যাপারটা হলো যে আপনি যদি স্টেটমেন্ট দেখে ওই টাকাটা সাদা করে দেন, তাহলে তো এই টাকাটাই আপনার প্রিন্সিপাল হয়ে গেল। মানে এখানে প্রফিটটা আপনি, আমি শেষ করি। ধরেন আপনি দেখলেন যে 1 লাখ টাকা 5,000 টাকা প্রফিট আসছে, তো ইন্টারেস্ট বিয়ারিং ব্যাংকের ক্ষেত্রে তো স্পষ্ট এটা সুদ, এটা দিয়ে দিতে হবে, 5,000 টাকা আপনি দিয়ে দিবেন। তো 5,000 টাকা আমি ক্যাশ থেকে দিয়ে দিলাম, স্টেটমেন্টে স্টিল 5,000 টাকা আছে। এই টাকাটা আমি যে দিয়ে দিলাম, এর ফলে এখন এই টাকাটার পুরোটাই আসলে আমার ভ্যালিড প্রিন্সিপাল। কথা বুঝতে পেরেছেন? সুদি ব্যাংকিং করা যাবে কিনা ওইটা নিয়ে বলছি না, ওটা তো হারাম, ওটা তো সন্দেহ নাই। কিন্তু যদি কেউ করে এবং সুদ দিয়ে দেয়, এই টাকাটা তার প্রিন্সিপাল হয়ে গেল। এখন ইসলামী ব্যাংকিংয়ে আসি, তাহলে আপনি যেটা চাচ্ছেন যে এখানেও ওই প্রফিট অ্যামাউন্টটা সাদা করে দিবেন। তো ব্যাপার হলো যে সাদাকা আমরা করেছি করি নাই। যদি করে ফেলি, অর্থাৎ আমি ক্যাশ থেকে দিয়ে দিয়েছি, তাহলে তো ওটা আমার প্রিন্সিপাল হয়ে গেল। করিনি, ভবিষ্যতে করব, এই কারণে এটা জাকাত থেকে ডিডাক্টেবল তো হচ্ছে না, স্টিল তো এটা আমার ওনারশিপে আছে। তাহলে আমরা যখন জাকাত হিসাব করব, পুরো 1,05,000 টাকারই জাকাত হিসাব করতে হবে। বুঝতে পেরেছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা জানি যে জাকাত নিয়ে প্রশ্ন শেষ হবে না, উইচ ইজ আমরা যদি আরও সন্ধ্যা পর্যন্ত এশা পর্যন্ত চালাতে পারবো ইনশাল্লাহ।
তারপর আলহামদুলিল্লাহ আমরা আমাদের ট্রেনাররা আছেন সবাই সারাদিন ধরে এখানে সময় দিচ্ছেন। তো এখানেই আমরা আমাদের আজকের যে প্রস্তুত পর্ব ছিল সেটা শেষ করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ।